জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের 400 বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই। আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি, প্রথম হলো আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি এখনো বেঁচে আছেন, তার ফাঁসি রায় দেওয়া হয়েছিল, এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট। কারণ হলো যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ঘটনায় সাক্ষীরা এসে আদালতে বলছেন যে তারা 3 কিলোমিটার এবং 3.5 কিলোমিটার দূরে থেকে তারা দেখেছেন যে আজহার সাহেব নাকি ঘটনার সঙ্গে জড়িত, এবং এটাও বলেছেন যে আয়োরকে নিয়ে যে স্টেটমেন্ট আমরা বলেছি, আয়োর কাছে যাওয়া যে স্টেটমেন্টটা আদালতে যারা এসেছেন তারা না আসা সত্ত্বেও আমাদেরকে কোনো কন্ট্রাডিকশন নিতে দেন নাই, এবং কাস্টমার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লার মামলায়। আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন সম্ভব নয়। আমি আশা করব আমাদের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন। জনাব আজহারুল ইসলাম সাহেবকে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন, এই মৃত্যুদণ্ড থেকে তাকে বেকসুর খালাস ইনশাআল্লাহ। এবং এটা যে আগে জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের 400 বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই। তারপরেও একজন ব্যক্তির রিভিউ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর একটি সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে তার মৃত্যুদণ্ড 2013 সালের 12 ডিসেম্বর কার্যকর করা হয়। তড়িঘড়ি করে, যেহেতু 14 সালের 5 জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ সবকিছু নিয়ে প্রশ্ন উঠবে এবং সবকিছুই আদালতের রায়ের মধ্যে আসবে। অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে, মৃত্যুদণ্ড কি পদ্ধতিতে কার্যকর করা হয়েছে, কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে, সবকিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি। আমরা আশা করব আমাদের এই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে এই সবকিছুর একটা রিফ্লেকশন থাকবে এবং বাংলাদেশে অতীতের করা এই বিচার ব্যবস্থার একটি সম্মানজনক সমাধান হবে। আপনি কয়েকটা জায়গায় একটা জায়গায় আপনি এটা বলার চেষ্টা করেছেন, আর একটা বলেছেন যে বিচারকটা বলেছেন যে এই যে ভুলটা, উনি বলছেন যে আজহার ইসলাম ছিলেন না, ওনারা বলছেন যে না, এটা সত্য হওয়া উচিত। আসলে কি বলার চেষ্টা করেছেন? একজন সাক্ষী যিনি 4 নম্বর সাক্ষী ছিলেন রাষ্ট্রপক্ষের, তিনি আদালতে এসে আমাদের ক্রস এক্সামিনেশনের জবাবে বলেছিলেন যে এটিএম আজহারুল ইসলাম সাহেব ঝাড়োয়ার বিলের ঘটনার সঙ্গে জড়িত মর্মে তার কোনো সম্পৃক্ততা নেই, এই কথা আদালতে বলেছেন। কিন্তু সেইটিকে অতীতের আমাদের আপিল বিভাগ এই নেইটিকে তার সাথে সত্য নয় বলে পড়তে বলেছিলেন আমাদেরকে। আজকে আদালতকে আমরা এটি দেখিয়েছি যে সাক্ষী যখন সুনির্দিষ্টভাবে বলেন যে তিনি ঘটনার সঙ্গে জড়িত নেই, এর মধ্যে অন্য কোনোভাবে পড়ার আর কোনো স্কোপ নাই। আর আরেকটি কথা, এখানে 6 কিলোমিটার দূর থেকে দেখছেন যে ট্রেন থেকে আমরা নামতেছি। আপনাদের কি মনে হয় যদি কোনো যন্ত্র ছাড়া 6 কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা, কাউকে গুলি করেছে কিনা, কাউকে অ্যাটাক করেছে কিনা? অথচ আগে কোনোদিন চিনে না, জীবনে কোনোদিন দেখা হয় নাই, ওই দিনেই প্রথম 6 কিলোমিটার দূর থেকে আইডেন্টিফাই করে ফেলে। আমরা বলেছি এইগুলো শুধুমাত্র বায়োনিক আই দ্বারাই সম্ভব, বাস্তবে কোনো মানুষের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না। আমরা দেখলাম এই মামলার প্রথমবারের মতো আপনি স্কাইপ ক্যালেন্ডারের বিষয় আনলেন, একই সাথে মালিক বিষয়টা আপিল বিভাগে এর আগে এই প্রসঙ্গগুলো কখনো তোলাই যায়নি। এই প্রথমবার আনার পর আপিল বিভাগ বিষয় প্রকাশ করেছে, আমি কি বলতে চেয়েছিলেন? আমি স্কাইপ কেলেঙ্কারির কথা বলতে চেয়েছি যে স্কাইপ কেলেঙ্কারির সকল ইমেল, সকল অডিও ডকুমেন্ট এবং সকল পত্রিকার রিপোর্ট সবকিছুই আমরা দেশি বিদেশি রিপোর্ট আদালতের সামনে উপস্থাপন করেছিলাম। তখনকার যিনি ট্রাইব্যুনাল
আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর আর্গুমেন্ট করে বলছেন যে এগুলো আদালতের দেখার বিষয় নয়। অথচ এখনো পর্যন্ত সেই ইমেল কমিউনিকেশন, সেই অডিও স্ক্রিপ্ট এবং সেই আন্তর্জাতিক এই রিপোর্ট ইকোনমিক্স থেকে সব জায়গায় রিপোর্ট হয়েছে, এগুলো সবই আমাদের কাছে